শুরু করি, যেখানে আজকের ক্লাসে আমরা পড়বো পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই শুরুটা আমরা বলবো পার্টস অফ স্পিচ, তাই তো? পার্টস অফ স্পিচ। দেখেন, এই টপিকটা দিয়ে আমরা আজকে ক্লাসটি শুরু করব। আচ্ছা, আপনাদের কমেন্ট গুলো এখন একটু কাইন্ডলি বন্ধ রাখবেন। হ্যাঁ, আমরা একটু পড়ার মধ্যে মনোযোগী হই, পরে আবার আমি আপনাদেরকে কমেন্ট গুলো পড়ছি। দেখেন, এই পার্টস অফ স্পিচ আমরা যদি ভালো করে পারি তাহলে ইংরেজি ভাষার শুরুটাই আমাদের ভালো থাকবে। আমরা পার্টস অফ স্পিচ কে যখন বইয়ে ছোটবেলা থেকে পড়েছি, আমরা কি পড়েছি? সংজ্ঞা কেন্দ্রিক, যেটা সংজ্ঞা কেন্দ্রিক পড়েছি। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে এক একটা পার্টস অফ স্পিচ বলে, এটা আমরা পড়েছি সংজ্ঞা কেন্দ্রিক। বাট এটা কি পরীক্ষায় কখনো আসে যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে এক একটি পার্টস অফ স্পিচ বলে? তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে, এটা কি পরীক্ষায় কখনো আসবে? জীবনেও না। যদি আসে তাহলে তাহলে শিওর থাকবেন যে প্রশ্ন যে করেছে সে হয়তো বা শারীরিক ভাবে অসুস্থ, কারণ সে উল্টাপাল্টা তার আগে কয়েকদিন আগে কিছু হয়তো একটা খেয়ে ফেলেছে, তাই সে এইসব প্রশ্ন করেছে। এইসব কখনোই আসার কথা না। তাহলে প্রশ্ন আছে কেমন করে, আসেন তো একটু দেখি প্রশ্ন যদি দেখি। কারণ যত কিছুই বলেন, এই বয়সে আমরা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছি, আমরা কি কখনো করেছি? হ্যাঁ, আমরা কি তারা কি, আমরা যারা এখন চাকরি প্রিপারেশন নিচ্ছি, তারা কি জ্ঞান অর্জনের জন্য চাকরি প্রিপারেশন নিচ্ছি? একটু চিন্তা করে দেখেন তো, জ্ঞান অর্জনের পড়ালেখা আর চাকরি পাওয়ার পড়ালেখা কিন্তু আলাদা। জ্ঞান অর্জন করতে গেলে আপনি দুনিয়ার, ওই যে আপনাদের মানে আমি একেবারে ফার্স্ট ক্লাসে তো বলার কথা যে জ্ঞান অর্জন করতে গেলে তো আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি কোনো প্রাক্তন থাকে সেটাকেও জ্ঞান অর্জন হতে পারে, তাই না? যে যদি কোনো প্রাক্তন প্রেমিকা টেমিকা থেকে থাকে তার, সেটাও আপনি জানলেন, জ্ঞান অর্জন হলো। কিন্তু এটা কি আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ? মোটেই না। তো সেজন্য জ্ঞান অর্জনের পড়ালেখা আর চাকরিতে ভালো করার পড়ালেখা কমপ্লিটলি আলাদা। তো দেখেন, পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসে, বলা হচ্ছে হি ওয়াজ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান। ডিসএগ্রিয়েবল এর নিচে আন্ডারলাইন করা আছে, বলা হচ্ছে এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ। গেল একটি প্রশ্ন। এরপরে যদি বলি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, ক্যাটেল কোন প্রকারের নাউন? গেল আরো একটি প্রশ্ন। বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, কোন প্রকারের নাউন? বলা হচ্ছে আই হ্যাড আ টক উইথ হিম, এখানে টক কি হিসেবে কাজ করছে? অর্থাৎ আমি যদি আপনাদেরকে সংজ্ঞা কেন্দ্রিক ভাবে পড়াই, সেটা আপনাদের পরীক্ষার ক্ষেত্রে গিয়ে মোটেও এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সাহায্য করবে না, কারণ সংজ্ঞা পড়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যে জিনিসটা আমার নিজের ক্ষেত্রে প্রথমে ভুল হয়েছিল, মানে আমি যখন প্রথমে কোচিং করতে গিয়েছিলাম বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য, প্রথম ক্লাসে আমার স্যার এরকম সংজ্ঞা টঙ্গা খুব সুন্দর করে লিখিয়ে দিয়েছিলেন। আমি চিন্তা করলাম, যারে সংজ্ঞা তো লিখে ফেলেছি, তার মানে তো আমি পারি। খুব ভালো করে পড়লাম, কয়েকবার এটা লিখলাম, কয়েকবার পড়লাম, তারপরে প্রশ্ন সলভ করতে গেলাম। ওমা, দেখি যে সংজ্ঞার সাথে কোনো কিছুই মেলে না। তো পরে আমি চিন্তা করলাম, তো এ পড়ালেখা করে লাভটা কি? এ পড়ালেখা করে তো আমার আসলে কোনো লাভ নাই যদি আমি প্রশ্ন না পারি। তো সেই জন্য প্রশ্নকে পারার মতো করে পড়ালেখা করা, সেটাই হচ্ছে চাকরি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আমরা প্রশ্ন কেন্দ্রিক প্রিপারেশন যদি নেওয়া শুরু করি। দেখেন, আমরা প্রথমেই যদি বলি পার্টস অফ স্পিচ, যাকে বলার ক্ষেত্রে বা যাকে বোঝানোর ক্ষেত্রে আমরা বলে থাকি যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে এক একটি পার্টস অফ স্পিচ বলে, which is absolutely fine। আপনি ছোটবেলা থেকে পড়েছেন, আপনার যদি বেবি থাকে তাকে এটাই পড়াচ্ছেন যে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। তার মানে এখান থেকে প্রশ্ন কখনোই আসবে না পার্টস অফ স্পিচ কাকে বলে। বাট প্রশ্ন কোত্থেকে আসবে জানেন? আসেন দেখি। ফর এক্সাম্পল, আমি যদি একটি সেন্টেন্স বলি, হি ইজ আ ভেরি গুড বয়। এই যে সেন্টেন্সটি লিখলাম, একটা খুবই সাবলীল সেন্টেন্স। এই সেন্টেন্সে আমি যদি বলি হি, সে একটি প্রোনাউন। আমি যদি বলি ইজ, সে একটি ভার্ব। এ যদি আমি বলি, এ হচ্ছে একটি আর্টিকেল কাম অ্যাডজেক্টিভ। ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব। গুড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এবং বয় হচ্ছে একটি নাউন। এটাই পরীক্ষা আসবে। অর্থাৎ একটি সেন্টেন্স দিয়ে সেই সেন্টেন্সের যে কোনো একটি শব্দের নিচে আন্ডারলাইন করে বলা হবে এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করছে। এভাবে পরীক্ষা আসতে পারে। যে কোনো একটি শব্দ দিয়ে সেই শব্দের নিচে আন্ডারলাইন করে বলা হতে পারে এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, খুঁজে বের করো। তাই তো? এই আজিমা ইসলাম, আজমিন ইসলাম, আপনি দেখি ক্লাসের মধ্যে ঘুমাচ্ছেন। কি অদ্ভুত! এই আপনি কি ঘুমিয়ে গিয়েছেন নাকি স্যার? ক্লাস করেন ঠিক মতো করে, মানে অদ্ভুত তো এটা। আপনি ক্লাসের মধ্যে পরের টেবিলে বসে তারপর ক্লাসটা করার চেষ্টা করবেন। হ্যাঁ, একটু আমরা খেয়াল করব। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আমরা যে হি ইজ আ ভেরি গুড বয়, এই যে সেন্টেন্সে ধরেন বলা হচ্ছে হি কোন প্রকারের পার্টস অফ স্পিচ,
বলা হচ্ছে ইজ, এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ, ভেরি কোন প্রকার পার্টস অফ স্পিচ, গুড কোন প্রকার পার্টস অফ স্পিচ, বয় কোন প্রকার পার্টস অফ স্পিচ। যে কোনো একটি শব্দের নিচে আন্ডারলাইন করে বলা হতে পারে এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করছে। এখন আমি যদি বলি যে একটা সেন্টেন্সের যত শব্দগুলো আছে তার প্রত্যেকটি একটি সেন্টেন্সের পার্ট না? ভুলাবে? সেন্টেন্সের যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ এক একটি পার্ট, এবং সবগুলো শব্দ এক একটি পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে থাকে। এখন আমি যদি এই সেন্টেন্সে আরো যদি অ্যাটাচ করি, ফর এক্সাম্পল আমি যদি বলি হুররা, হুররা হি ইজ আ ভেরি গুড বয়, এই হুররাটাও তো একটা পার্টস অফ স্পিচ, তাই না? এটাকে আমি বলতে পারি ইন্টারজেকশন। ইন্টারজেকশন, তাই তো? তার মানে একটি সেন্টেন্সে এমন কোন শব্দ থাকতেই পারে না যে শব্দটি পার্টস অফ স্পিচের বাইরে। এতটুকু বোঝা গেল? আচ্ছা, এবার আমি কয়েকজন ভলেন্টিয়ার নেই যাদেরকে আনমিউট করে রাখবে, এবং খেয়াল রাখবেন যাদেরকে আমি আনমিউট করে রাখছি তাদের পাশ থেকে যেন নয়েজ না হয়। এমন কয়েকজন একটু হ্যান্ড রেজ করবেন যাদের পাশ থেকে নয়েজ হবে না, তাহলে তাদেরকে আনমিউট করে রাখবো। তাতে করে যে ক্লাসে একটু প্রাণবন্ত ক্লাস হবে আর কি। কারণ আমি এক সাইড থেকে বলে গেলে আপনারা শুধু শুনে গেলেন, সেই জিনিসটা আসলে আপনাদের জন্য একটু আহ ইয়েই হয়ে যায়। পাশাপাশি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেনটাও হয়তো আমি রিপ্লাই দিতে পারি না। প্রথমে আছেন নাজমা আক্তার। নাজমা কেমন আছেন? আনমিউট করে দিয়েছে নাজমাকে। এরপর আছেন হচ্ছে মাহবুল ইসলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাজমা কেমন আছেন? আসসালামু আলাইকুম এই তো স্যার। স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। এরপর আছেন সোহানা। সোহানা কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছি। ওকে। এরপরে যদি যে আমরা আছেন হচ্ছে মিনা ফেরদৌস, তারপরে আছেন হচ্ছে পরিতোষ রায়। নমস্কার স্যার, কেমন আছেন স্যার? স্যার ভালো আছে আমি, আপনি ভালো আছেন? রূপক জি স্যার। আছেন, রূপককে আনমিউট করে দিয়েছি। আচ্ছা, আপনারা একটু খেয়াল করবেন। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু খেয়াল করবেন যে আপনাদের পাশ থেকে যেন সাউন্ড না হয়। হ্যাঁ, সাউন্ড হলে একটু নিজ দায়িত্বে নিজেদেরকে মিউট করে রাখবেন। তাহলে Yes. আসলে ক্লাসের মধ্যে সমস্যা হবে না, নয়তো একটু সমস্যা হয়ে যায় আর কি। তাহলে তারপরে যদি যাই আমরা, সেক্ষেত্রে পার্টস অফ স্পিচ মানে একটি সেন্টেন্সের যতগুলো পার্ট আছে সেই পার্ট গুলোর যে আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা নাম আছে, তাদেরকে কি বলা যায়? পার্টস অফ স্পিচ। এখন আমি সেন্টেন্সে পার্টস অফ স্পিচ কে যদি বলি, পার্টস অফ স্পিচ সাধারণত কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। এটা কি পরীক্ষা আসবে? কখনোই না, কোনোদিনই পরীক্ষা আসবে না যে পার্টস অফ স্পিচ কয় প্রকার। 8 প্রকার। কিন্তু পরীক্ষায় যে সকল জায়গার ভেতর থেকে প্রশ্ন আসে সেই জায়গাটি যদি আমি বলি, নাউনের ভেতর থেকে প্রশ্ন অনেক আসে। এবং আইরিন কি করছেন? ক্লাস থেকে আমি কিন্তু ইয়ে করে দিব, হ্যাঁ এরকম করবেন না। তাহলে যদি আমি বলি নাউন থেকে একটি প্রশ্ন আসবে মাস্ট, অ্যাডজেক্টিভ থেকেও সাধারণত প্রশ্ন এসে থাকে, অ্যাডভার্ব থেকেও সাধারণত প্রশ্ন এসে থাকে, এবং প্রোনাউন থেকে একটু কম হলেও প্রশ্ন সাধারণত এসে থাকতে পারে। কিছু জায়গা আছে ভার্ব থেকে একটি প্রশ্ন আসে, প্রিপোজিশন থেকে দেখা গিয়েছে 2টির অধিক প্রশ্ন আসে যে কোনো চাকরির পরীক্ষায়। সেটা যে কোনো চাকরির পরীক্ষায় 2-এর অধিক প্রশ্ন আসে এই প্রিপোজিশন থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে জায়গাটি আছে। তাহলে আমরা আজকে ক্লাসে যে জিনিসটি পড়বো সেটি হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 4টি জায়গা আমরা পড়বো, ঠিক আছে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তাহলে আসেন আমরা যদি শুরুতেই যাই যে নাউন দিয়ে আমরা শুরু করি, সেক্ষেত্রে নাউনটা কি? দেখেন, ছোটবেলা থেকে আমরা পড়েছি যে নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, তাই না? জি নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। এখন নাউন মানে যে নাম সেটা আমিও জানি, আপনিও জানেন, যে প্রশ্ন করবে সেও জানে। তাহলে এটা পরীক্ষায় প্রশ্ন আসে কিভাবে? নাউনের ভেতর থেকে প্রশ্ন আসে। এবং আপনাদের যদি লাক ভালো থাকে তাহলে আজকের যে লেকচারটি আছে সেখান থেকে 3টি প্রশ্ন পেতে পারেন। আর যদি লাক খারাপ থাকে তাহলে একটি প্রশ্ন পাবেন। মানে খারাপ হলেও একটি প্রশ্ন আজকে লেকচার থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ। তো সেই জন্য লেকচারটা খুব ভালো করে করবেন। এবং আপনাদের একটি কথা নিশ্চয়ই আমি বলে রেখেছি যে আমি যদি বোর্ডে একটা ফুল স্টপ দেই, সেই ফুল স্টপটা কি খাতায় তুলে রাখতে হবে, তাই না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, আমি যাই লিখি না কেন বোর্ডে সেটা যেন আপনারা লিখে রাখেন। তাহলে আমরা নাউনের ভেতরে চলে যাই। নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। এখন পৃথিবীতে তো হাজার হাজার নাম আছে রে ভাই। আমার নাম আছে, আপনার নাম আছে, আমার হাতে যে কলম আছে সেটার নাম আছে, আমি যে ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি সেটার একটা নাম আছে, আমার সামনে একটা কফির মগ আছে সেটারও একটা নাম আছে। মানে দুনিয়াতে কোটি কোটি নাম আছে। তার মানে নামে নামে হাজারটা পার্থক্য যেমন রয়েছে, ঠিক তেমনি নাউনে নাউনেও হাজারটা পার্থক্য রয়েছে। আমি যদি বলি আমার নাম জাহিদুল ইসলাম সজল, আমি একটা নাউন। আমি যদি বলি নাজমা আক্তার, তিনিও একটা নাউন, আমাদের ক্লাসে আছেন। মাহবুল ইসলাম, সোহানা,
প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা নাউন বা নাম, তাই না? তো সেই জন্য আমাদের সবার নামে যেমন পার্থক্য রয়েছে, এখন আমাদের নামের সাথে যদি আমি বলি কলম, নিশ্চয়ই পার্থক্য রয়েছে, তো এটাও একটা নাম, আমাদের নামও নাম। পাশাপাশি আমার কানে যে ইয়ারফোনটি আছে, ইয়ারফোনেরও তো একটা নাম আছে, এটা নাম কি? ইয়ারফোন। তার মানে পৃথিবীতে কোটি কোটি নাম থাকলেও প্রতিটি নামের কিন্তু আলাদা আলাদা এক একটা ভাগ আছে বা ডিভিশন আছে, সেই ডিভিশন থেকে এই প্রশ্ন এসে থাকে। প্রশ্ন করা হতে পারে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড গার্ল? গার্লটা কোন প্রকারের নাউন? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ সজল, যেটা কিনা আমার নাম, সজল কোন প্রকারের নাউন হতে পারে? তো সেক্ষেত্রে এই জায়গাটি বোঝার জন্য আমরা নাউনের ডেপথে গিয়ে পড়বো, যেখানে প্রথমেই যদি আমি বলি প্রপার নাউন। নাউনকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়, যার প্রথমটি হচ্ছে প্রপার নাউন। এখন আমি আপনাদেরকে দুটো অপশন আছে আমার কাছে, একটা হচ্ছে আপনাদের সংজ্ঞা মুখস্থ করানো, আরেকটা হচ্ছে পরীক্ষায় যেভাবে আসে সেভাবে বোঝানো। কারণ আপনি পরীক্ষায় আসলে আপনি সংজ্ঞার থেকে ভালো বুঝবেন, পাশাপাশি পরীক্ষাও মানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি সেই ভাষাই আপনাদেরকে বোঝাবো যেই ভাষাতে আমি বুঝবো। শুধু শুধু আননেসেসারি কঠিন ভাষায় আমরা যাব না। দেখেন, প্রপার নাউন যে কথাটির বাংলা আমি যদি বলি, তাকে বলা হয় সুনির্দিষ্ট নাম, তাই তো? সুনির্দিষ্ট নাম। এখন প্রপার নাউন যদি হয় সুনির্দিষ্ট নাম, সেক্ষেত্রে সুনির্দিষ্ট নাম বা প্রপার কথাটি আমরা স্বাভাবিক জীবনে কিভাবে ব্যবহার করে থাকি? ধরেন, আপনি আপনার কোনো বান্ধবীকে বা কোনো বন্ধুকে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন বলবেন। এখন সেই জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন বলার সময় অবশ্যই স্বাভাবিকভাবে একটু মানুষ ভয় পায়, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন বলার সময় একটু আমতা আমতা করছেন। এখন আপনার বন্ধু বা বান্ধবী বলে, আমতা আমতা করছিস কেন? কি বলবি? প্রপারলি বল, তাই না? তো এই প্রপারলি বল, এই প্রপার কথাটি দিয়ে সে বোঝালো যে যা বলতে চাস, যা তোর মনে আছে, সেটা সুনির্দিষ্ট ভাবে বল, তাই না? তার মানে কোনো কনফিউশন নাই, যা তোর মনে আছে, যা তুই বলতে চাস সেটিই বল। তাহলে সেটাই হয়ে যাচ্ছে কি? প্রপার নাউন। তাহলে এখানে প্রপার, কিন্তু নামের ক্ষেত্রে প্রপারটা হয় কিভাবে? সুনির্দিষ্ট ব্যাপারটি আসলে কেমন হয় খেয়াল করে দেখেন। নামের ক্ষেত্রে আমি প্রপার তখনই বলবো যে নামটি ধরে ডাকা হচ্ছে সুনির্দিষ্টভাবে যদি তাকেই বোঝানো সম্ভব হয়। ফর এক্সাম্পল, সজল বলছেন, সজল মানে কি আমাকে বোঝানো সম্ভব? আমি যদি বলি মিমি আক্তার, আমাদের ক্লাসেই আছেন মিমি, আমি যদি বলি মিমি আক্তার, তাহলে মিমি আক্তারকে বললে কি মিমি আক্তারই বুঝবেন? আমাদের ক্লাসে আছেন হচ্ছে গোলাম কিবরিয়া, গোলাম কিবরিয়াকে আমি নাম ধরে ডাকলে তিনিই বলবেন। এখানে গোলাম কিবরিয়াকে ডাকলে তো তিনি আশেপাশে তাকাবেন না যে এই কাকে কাকে বলছে, না, সুনির্দিষ্টভাবে তাকেই বোঝানো সম্ভব। তো সেই জন্য যে নামটি বলছি সেই নামটি দ্বারা যদি তাকেই বোঝানো সম্ভব হয় এবং সে যদি হাত তুলতে পারে, হাত তোলার টেকনিকটা গুরুত্বপূর্ণ, সেটা কি? যাকে আমি ডাকছি সেই হাত তুলতে পারবে, এমন নামগুলোই হচ্ছে প্রপার নাউন। তাহলে আসুন আগে লিখে ফেলি, তারপরে বোঝাচ্ছি। যে যে নামটি ধরে ডাকা হচ্ছে, যে নামটি ধরে ডাকা হচ্ছে, সেই হাত তুলতে পারলে, তুলতে পারলে বা তাকেই সুনির্দিষ্টভাবে বোঝানো সম্ভব হলে, বা তাকেই সুনির্দিষ্টভাবে বোঝানো সম্ভব হলে, সুনির্দিষ্টভাবে বোঝানো সম্ভব হলে, বোঝানো সম্ভব হলে তাই প্রপার নাউন হয়, তা প্রপার নাউন হয়, প্রপার নাউন হয়। এবং প্রপার নাউন সেন্টেন্সে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এবং প্রপার নাউন সেন্টেন্স এ সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, লেটার দিয়ে শুরু হয়। তাহলে একটু লিখে ফেলি আমরা, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ক্যাপিটাল লেটার মানে কি? বড় হাতের যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো দিয়ে শুরু হয়, তাই তো? জি স্যার। তাহলে একটু লিখে ফেলি প্রপার নাউন। এখন এই প্রপার নাউন গুলো কি হতে পারে? ফর এক্সাম্পল, আমি যদি বলি প্রপার নাউন, ধরেন আমাদের ক্লাসে আছে কে? রূপক আছেন, রূপক একটি প্রপার নাউন। আমাদের ক্লাসে যদি আমি বলি তৌহিদা আছেন, তৌহিদা একটি প্রপার নাউন। সিমিলারলি আমাদের ক্লাসে ধরেন সজল আছে, আপনাদের শিক্ষক, আমি আছি, আমি একটি প্রপার নাউন। গেল এটা। আমরা সবাই মিলে আছি ঢাকাতে, আপনারা না, আমি ঢাকাতে আছি, প্রপার নাউন। আমরা ধরেন বাংলাদেশের নাগরিক, সেটাও একটা প্রপার নাউন।
পাশাপাশি আমাদের পাশে যে পদ্মা মেঘনা যমুনা আছে, ধরেন পদ্মা মেঘনা যমুনা যে আছে সেই নদীগুলো এক একটি প্রপার নাউন। এখন আপনাদের কনফিউশন শুরু হয়েছে, আমি বুঝতে পারছি কেন কনফিউশন শুরু হয়েছে। আপনারা বলেন যে স্যার আপনি এইমাত্র বললেন হাত তুলতে পারে, এখন ঢাকা কিভাবে হাত তুলে, ঢাকার তো হাত নাই। আপনি বলতে পারেন স্যার বাংলাদেশ কিভাবে হাত তুলে, বাংলাদেশেরও তো হাত নেই। পদ্মা কিভাবে হাত তুলে, পদ্মারও তো হাত নেই। আরে ভাই, স্বপ্নে কল্পনার দৃষ্টিতে কত নারীকে যে চাঁদ সূর্য এনে দিয়েছেন না, কত নারীকে চাঁদ সূর্য কত কিছু এনে দিয়েছেন, বা নারীরা অনেক সময় তোমাকে আমি এটা এনে দিব সেটা এনে দিব। তো ভাই কল্পনার রাজ্যে চিন্তা করে না, কল্পনার জগতে যে প্রপার নাউন ক্ষেত্রে ঢাকার একটা হাত আছে। এখন ঢাকাকে যদি আমি ডাকি, ঢাকার পরিবর্তে তো আর খুলনা হাত তুলবে না, তুলবে? না স্যার। ঢাকাই হাত তুলবে, কোনো কনফিউশন নেই। ঢাকার নাম ধরে ডাকছি, ঢাকাই হাত তুলবে, প্রপার নাউন। বাংলাদেশের নাম ধরে ডাকলে কি কখনো অস্ট্রেলিয়া হাত তুলবে? না, বাংলাদেশই হাত তুলবে। সিমিলারলি পদ্মার নাম ধরে ডাকলে কি কখনো যমুনা হাত তুলবে? না স্যার, পদ্মায় হাত তুলবে। তার মানে এটা প্রপার নাউন। প্রপার নাউন বোঝা গেল? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। এবার আসেন, আচ্ছা লিখেছেন তো সবাই না? জি স্যার। জি স্যার। ওকে স্যার, পরে লেখা যাবে না, না এখনই লিখতে হবে। পরে লিখতে পারেন আপনার, কিন্তু সেটা সময় আরো বেশি লাগবে। মানে পরে দেখা গিয়েছে আপনি লাইভ ক্লাসটা আবার রেকর্ড করে করে লিখবেন, আর সেটা আসলে আপনাদের জন্য সময়টা বেশি লাগবে। তো সেজন্য ক্লাসের সাথে সাথে লিখে রাখলে ভালো। বা আপনি আরেকটাও করতে পারেন, সেটা হচ্ছে না, তবে দুইবার আপনার ক্লাসটা করতে হবে। পরে যদি লিখতে চান তাহলে ক্লাসটা দুইবার করতে হবে। বাট ইট ডিপেন্ডস অন ইউ। আপনি অনেকে আছে যে দেখতে দেখতে ভালো বুঝতে পারে, অনেকে আছে লিখতে লিখতে ভালো বুঝতে পারে, ডিপেন্ডস অন ইউ। বাট ওই যে ডট, এই ডটও যেন ক্লাসের মধ্যে খাতার মধ্যে লেখা থাকে। তাহলে এটা গেল প্রপার নাউন। এরপরে আসেন আমরা যদি যাই স্যার, একটা কমন। কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। স্যার, পেন কলম কি স্যার প্রপার নাউনের মধ্যে পড়ে? আমরা আর একটু সামনে যাই, আপনি নিজেই অ্যান্সারটি করবেন আমাকে যে স্যার পেন কোন নাউন। আর একটু সামনে জি। গেলে আপনি নিজেই বুঝবেন। তাহলে আসেন এরপরে যদি আমরা যাই কমন নাউন। কমন নাউন, কমন নাউন যার বাংলা অর্থ হচ্ছে জাতিগত নাম, তাই তো? জাতিগত নাম। সেক্ষেত্রে কমন নাউন মানে জাতিগত নাম মনে রাখতে পারি কিভাবে? ফর এক্সাম্পল, ধরেন আমাদের ক্লাসের থেকে আমি কার কথা বলবো, ধরেন আমাদের ক্লাসে যে কোনো একজন নারী, নারী তো অনেকেই আছেন, ধরেন আমি বললাম হচ্ছে সুস্মিতা। ধরেন সুস্মিতা যে কোনো একটা ড্রেস কিনতে গিয়েছেন মার্কেটে। এখন তিনি ড্রেস কিনতে গিয়ে দেখলেন তিনি যে ড্রেসটির দামাদামি করছেন সেই ড্রেসটি পরা আরেকজন আপু আসলেন। এখন সুস্মিতা কি বলবেন? না, আমি এই ড্রেস নিব না। কারণ কি? কারণ এই ড্রেস কমন, মানে তার কাছে একার কাছে নাই, এটা তার, তিনি ছাড়াও অনেকের কাছে কিন্তু এই ড্রেসটি রয়েছে। তো সেই জন্য তার এটা পছন্দ হবে না, তাই না? তার মানে কমন জিনিসটা মানে কি, আমার কেবল একা আমার কাছে না, আরো মানুষের কাছে সে জিনিসটির অস্তিত্ব থাকতে পারে, তাই তো? ঠিক তেমনি কমন নাউনটা হচ্ছে সেই নামগুলো যে অস্তিত্ব কেবল একজনের মধ্যে না থেকে অনেককে সেই নামটি দ্বারা বোঝানো যায়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন বয়, আমাদের ক্লাসে এমন কোন ছেলে আছেন যে বলবেন যে স্যার আমি একমাত্র পুরুষ, বাকি সবাই পুরুষ না? বলে দেখেন না, গণপিটা নিয়ে একটাও মাটিতে পড়বেন না। এমন জি স্যার। কোন গার্লও নাই যিনি বলতে পারবেন যে স্যার আমি একমাত্র নারী, বাকি সবাই অন্য কিছু। বলতে গেলে গণপিটা লিখতে হবে। তার মানে এই নামগুলো হচ্ছে এক একটা জাতিগত নাম, যে একটি নামের উত্তরে অনেকে হাত তুলে বলতে পারে যে এটা তো আমার পরিচয়। যেমন আমি যদি বয় বলে ডাকি, আমাদের ক্লাসে গোলাম কিবরিয়া যেমন কনফিউজ হয়ে যাবে যে স্যার কি আমাকে বলছে নাকি। বা আমাদের ক্লাসে আর পুরুষ কই, আর পুরুষ, হায় রে আমার মানে পুরুষ নির্যাতিত জানি, কিন্তু এতটা অবহেলিত যাই না। আমি গোলাম কিবরিয়া ছাড়া আর কোনো ছেলেই খুঁজে পাচ্ছি না। কাউসারকে খুঁজে পেলাম অনেকক্ষণ পরে, এরপর আমি খুঁজে পেলাম কাকে, সৌরভকে খুঁজে পেলাম। যাই হোক, এরপর আছেন আমাদের সাথে কে, শরীফ মিয়া। এখন এই যে কনফিউশন, ছেলে বলে ডাকলে কিন্তু তাদের প্রত্যেকের মাঝে কনফিউশন তৈরি হয়ে যাবে যে স্যার আমাকে ডাকছেন নাকি। ছেলে মানে তো আমাদের সবারই পরিচয়টা, তাই না? মানে জাতিগত পরিচয়। সিমিলারলি মেয়ে বলে যদি আমি ডাক দিই, গার্ল বলে যদি আমি ডাক দিই, যেমন আমাদের দীপশিখার কনফিউশন তৈরি হবে, তেমন আমাদের সুমাইয়ার কনফিউশন তৈরি হবে, হোসনেয়ারের কনফিউশন তৈরি হবে, আয়েশার কনফিউশন তৈরি হবে। পাশাপাশি আমাদের মারিয়া আছে, মারিয়ার কনফিউশন তৈরি হবে। সবাই চিন্তা করবে যে স্যার গার্ল তো আমার কথা বলছে, তার মানে কি আমি নাকি অন্য কারোর কথা? এখানে একটা কনফিউশন তৈরি হয়। তার মানে কমন নাউন হচ্ছে সেই নাম যেখানে একটা জাতির অস্তিত্ব বোঝায় এবং ডাক দিলে সেখানে একটা কনফিউশন তৈরি হয়। হাত তোলার ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয়। হাত তোলার কনফিউশনটা আপনাদেরকে অনেক সহজ করবে। আসেন দেখি তাহলে, যদি লিখি যে কমন নাউন গুলো হচ্ছে, কমন নাউন গুলো হচ্ছে, কমন নাউন গুলো হচ্ছে
সেই নামগুলো যেই একটি নাম ধরে ডাকলে সেই একটি নাম ধরে ডাকলে অনেকে হাত তুলতে পারে, এবং কনফিউশন সৃষ্টি হয় সেই নামগুলো হচ্ছে কি কমন নাউন। এখন আমি যদি বলি এই নামগুলো কেমন হতে পারে, কোন নামগুলো হতে পারে, আমি যদি বলি বয় কমন নাউন, আমি যদি বলি গার্ল কমন নাউন, আমি যদি বলি প্লেয়ার কমন নাউন, আমি যদি বলি টিচার কমন নাউন, আমি যদি বলি স্টুডেন্ট কমন নাউন, আমি যদি বলি কি রিভার কমন নাউন, আমি যদি বলি সিটি কমন নাউন, আমি যদি বলি কান্ট্রি কমন নাউন। একটা ওয়ার্ডও আপনাদেরকে মুখস্থ করাবো না, বাট স্টিল আপনি সবকিছু পারবেন। দেখেন মজার ব্যাপার, বয় যে কোনো বয় হতে পারে, সবাই হাত তুলতে গেলে কনফিউশন। গার্ল যে কোনো গার্ল হতে পারে। প্লেয়ার, এখন আপনার কাছে এখানে কনফিউশন হতেই পারে যে স্যার প্লেয়ার কেন হলো, কারণ প্লেয়ার নামের উত্তরে কি কেবল সাকিব আল হাসান হাত তুলে বলবে যে আমি একমাত্র প্লেয়ার? না, সাকিব আল হাসান হাত তুলবে, মেসি হাত তুলবে, রোনালদো হাত তুলবে, নেইমার হাত তুলবে, সবার মধ্যে একটা কনফিউশন তৈরি হবে যে আসলে কাকে বোঝাচ্ছে, কনফিউশন তৈরি হবে। ঠিক তেমনি যখন বলছেন টিচার, টিচার মানে কি আমি একমাত্র টিচার দুনিয়াতে? না, টিচার মানে আমাদের একটা জাতিগত পরিচয় আছে যেখানে যে কেউ হাত তুলে বলতে পারে টিচার যারা আছে যে এটা তো আমার পরিচয়, তার মানে কি আমাকে ডাকছে নাকি অন্য কাউকে ডাকছে? টিচার একটা কমন নাউন। ঠিক তেমনি স্টুডেন্ট, অস্তিত্ব মানে স্টুডেন্টের পরিচয় কি একমাত্র আপনি? না, আরো অনেক স্টুডেন্ট আছে যেখানে তাদের অস্তিত্ব কমন এন্টিটি, তাদের কমন নামটা হচ্ছে স্টুডেন্ট। ঠিক তেমনি রিভার নামটি ধরে ডাকলে কি কেবল একটা নদীকে বোঝায়? না, পৃথিবীর যত নদী আছে সবাই হাত তুলে বলতে পারে যে আমাকে ডাকা হচ্ছে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এছাড়াও চাইনিজ যদি আমি বলি ইয়াংসি কিয়াং, আমি যদি বলি টাইগ্রিস, ইউফ্রেটিস, দজলা এবং ফোরাত যেটা হচ্ছে ইরাক ইরানের মাঝখানে আছে, আমি যদি বলি মারে ডার্লিং সেটাও হাত তুলতে পারে, অস্ট্রেলিয়ার মধ্যে যে আছে, হাজার হাজার নদী হাত তুলতে পারে, কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। বলা হচ্ছে সিটি, সিটি মানে যেমন ঢাকা সিটি হতে পারে, সিঙ্গাপুর সিটি হতে পারে, টোকিও সিটি হতে পারে, নয়াদিল্লি সিটি হতে পারে, ইসলামাবাদ সিটি হতে পারে, যে কোনো সিটি হতে পারে। তার মানে এই নামের উত্তরে অনেকে হাত তুলতে পারছে, কমন নাউন। ঠিক তেমনি কান্ট্রি, বাংলাদেশ হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, নিউজিল্যান্ড হতে পারে, যে কোনো দেশে হতে পারে, তাহলে এটাও একটা কমন নাউন। তাহলে বোঝা গেল কমন নাউনটি কি? জি স্যার। আচ্ছা, এবার আসেন আমরা, আমরা নামাজের বিরতি দিব, বাট আর 2-3 মিনিট ক্লাস করে। এখন আমরা যদি আরেকটা জায়গা বলি যে প্রতিটি কমন নাউনকে ভাঙলে একটি প্রপার নাউনকে পাওয়া যায়, এটা হচ্ছে ম্যাজিকের মতো একটা কাজ যেটা আপনাদেরকে আরো সহজ করবে। আমি যদি লিখি যে প্রতিটি কমন নাউনকে ভাঙলে, একটি প্রপার নাউন পাওয়া যায়, এটার মানেটা কি? খেয়াল করে দেখেন আমি বলছি বয় কমন নাউন, কারণ যে কোনো বয় হতে পারে। কিন্তু আমি যদি বলি ধরেন নিজাম, প্রপার নাউন, তাই না? আমি যদি বলি গার্ল, বা আমি যদি বলি টিচার, ধরেন এটা একটা কমন নাউন। কিন্তু আমি যদি বলি সজল, সেটা কি প্রপার নাউন? সিমিলারলি আমি যদি বলি সিটি, কমন নাউন। কিন্তু আমি যদি বলি ঢাকা, প্রপার নাউন। ম্যাজিকের মতো আপনার কাজ করবে। লেখা হয়েছে এতটুকু? তাহলে আমরা যে জিনিসটা পড়ছিলাম যে যে কোনো একটা প্রপার নাউন অর্থাৎ যে কোনো একটা সুনির্দিষ্ট নামকে যদি আমরা মানে যে কোনো একটা কমন নাউনকে যদি আমি ভাঙাই, যে কোনো একটা কমন নাউন থেকে প্রপার নাউনকে আলাদা করা সম্ভব। এবং তারপরে যদি আমি বলি প্রপার নাউন তাহলে কি সুনির্দিষ্ট নাম আছে। কয়েকজনকে আনমিউট করে দিই। আমাদের সাথে আছেন হচ্ছে অনিন্দ আছেন, অনিন্দকে আনমিউট করে দিয়েছি। আমাদের সাথে আছেন হচ্ছে শাহানা, শাহানাকে আনমিউট করে দিয়েছি। আমাদের সাথে আছেন হচ্ছে সোহানা। আরে শাহানা সোহানা আপনারা কি দুই বোন? আচ্ছা জি না স্যার, আমি হচ্ছে সুহানা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সোহানাকে আনমিউট করে দিয়েছি। তারপর আছেন রিয়া, রিয়াকে আনমিউট করে দিয়েছি।
আম, এরপরে আছে না এই পুরুষ কই, পরিতোষরায়কে আনমিউট করে দিয়েছি। জি স্যার। তারপরে আমাদের সাথে আছেন হচ্ছে রূপক আছেন, রূপককে আনমিউট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি আমাদের পাশ থেকে সাউন্ড যেন না হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যে ব্যাপারটি বলছিলাম, এই আপনাদের কাজ কি জানেন, আপনাদের কাজ হচ্ছে ঠিক ঠিক করা। ঠিক ঠিক করা কেমন, দেখবেন হুজুররা যখন মাঝে মধ্যে ওয়াজ টোয়াজ করে, তখন দেখবেন হুজুররা হঠাৎ করে বলে এই চিল্লায় বলেন ঠিক কিনা, তখন দেখবেন মানুষ সবাই চিল্লায় বলে ঠিক ঠিক ঠিক। তো আপনাদের কাজ হলো আমি যখন বলবো এই ঠিক আছে কিনা, তখন আপনারা বলবেন ঠিক। এটাই হচ্ছে আপনাদের কাজ। যাই হোক, জোকস অ্যাপার্ট, মানে আপনাদের কাজটা হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন না বুঝতে পারছেন সেটাকে আমি আস্তে আস্তে ভলেন্টিয়ার চেঞ্জ করি, কারণ একসাথে আমি 700 জনকে তো আর আনমিউট করে রাখতে পারবো না। আমি চাই যে আমার সাথে সবাই পার্টিসিপেট করুক, তো সেজন্য আমি চেষ্টা করি যে মানে কি বলা যায় সিকোয়েন্স ওয়াইজ যেন সবাইকে আস্তে আস্তে আমার সাথে কথা বলার সুযোগটা দিতে পারি, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা যদি বলি প্রপার নাউন গেল, কমন নাউন গেল, এতটুকু বুঝেছেন প্রপার জি নাউন এবং স্যার। কমন নাউন। আচ্ছা, এবার জি আসি আমরা স্যার। কালেকটিভ নাউন। জি স্যার, বুঝতে পারছি, সমস্যা নাই। আপনারা তো এবার বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল, ওই যে ওই রকম হুজুরের কথা যখন বললাম এবার তো আপনারা বেশি সিরিয়াস হয়ে গেছেন। না স্যার, বুঝতে পেরেছে, কোনো সমস্যা নাই, আসলেই বুঝতে পেরেছেন বলে আমি বিশ্বাস করছি। আচ্ছা, তাহলে যদি আমরা যাই, সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন। দেখেন কালেকটিভ কথাটির অর্থ কি, ক্লাস এনজয় করছেন তো, ভালো লাগছে ক্লাস? জি ভালো স্যার। লাগতেছে স্যার। অবশ্যই। ভেরি গুড। সমষ্টিবাচক নাম। স্যার আপনার ক্লাস সবসময় অনেক ভালো। থ্যাংক ইউ। তাহলে কালেকটিভ নাউন যেহেতু বলা হচ্ছে, কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাম। এখন সমষ্টি আসলে কেমন হয়, ফর এক্সাম্পল আমি সমষ্টিবাচক নাম তখনই বলবো, এটাকে কনফিউশন হতে পারে কমন নাউন এবং কালেকটিভ নাউন দ্বারা। আমি এটাকে সহজ করে যদি ফেলি, যে কালেকটিভ নাউন হচ্ছে যেই নামটি শুনলে আপনার মাথায় একটা দলের অস্তিত্ব চলে আসে, আর কিছু না, আর কোনো ঝামেলাই নাই। মানে কালেকটিভ নাউনের নামটি শুনলে আপনার মাথায় একটা দলের অস্তিত্ব চলে আসবে, আপনি চিন্তা করবেন যে ও, এটা তো দল। যেমন আপনি যখন বলছেন টিম, টিম মানে কি 4-5 জনের একটা দল। দল। আপনি যখন বলছেন গ্রুপ, গ্রুপ মানে কি কয়েকজন দল। মানুষের দল। আপনি যখন বলছেন কি ক্রাউড, ক্রাউড মানে কি কয়েকজন মানুষের একটা ভিড় স্যার। দল। ভিড়। একটা ভিড় বোঝায়। এক্স্যাক্টলি। আপনি যখন বলছেন ক্লাস, ক্লাস মানে কি কয়েকজন মানুষ, শ্রেণীকক্ষ। আপনারা 729 জন মিলে ক্লাস করছেন, একটা দল। আপনি যখন বলছেন অডিয়েন্স, শ্রোতা। শ্রোতাদের দল। জি শ্রোতা স্যার। যদি হতো তাহলে তো একলা মানে ভয়েস কলে হতো, মানে জুরি বোর্ড। হ্যাঁ জুড়ি আসতে এত এক্সাইটেড হয়ে যান কেন, আবার তো কান ফেটে যাবে। আচ্ছা, তাহলে যদি আমি বলি বের হয়ে জুরি, গেছে, সরি। জুরি সেটাও কিন্তু একটা কালেকটিভ নাউন, মানে বিচারক মণ্ডলী, তাই তো। বিচারক। অডিয়েন্স মানে হচ্ছে অনেক অডিয়েন্স মিলে একসাথে যখন থাকবে, নয়তো আমি তো আর অডিয়েন্স থাকতো না, আপনারা আমার সাথে 1-to-1 যদি কথা হতো তাহলে তার অডিয়েন্স না, আপনারা আমার শ্রোতা, অডিয়েন্স। মেজরিটি, আমি যদি সিমিলারলি বলি মেজরিটি, মেজরিটি হচ্ছে কি বেশিরভাগ মানুষের একটা দল, জি স্যার। যেটিও কিন্তু একটি কালেকটিভ নাউন। এবার আসেন পশু পাখির ক্ষেত্রে যাই, ক্যাটেল, ক্যাটেল গবাদি পশুর পাল। আপনি যখন বলছেন হার্ড, এটা হচ্ছে ভেড়ার পাল। আপনি যখন বলছেন শোল, মাছের ঝাঁক। আপনি যখন বলছেন কি ফ্লোক, পশু পাখির দল, তাই তো। আপনি যখন বলছেন শাওয়ার, আমরা মাঝে মধ্যে বলি না আমরা শাওয়ারে যাই, শাওয়ার মানে কি গোসল করতে যাওয়া। গোসল এখন করা। শাওয়ার মানে হচ্ছে এক পশলা বৃষ্টি, এক এক পশলা পশলা বৃষ্টির পানি। এখন বৃষ্টির পানি কি একটা একটা করে আপনার গায়ে পড়ে না, একসাথে অনেকগুলো ফোঁটা পড়ে, তাহলে শাওয়ারও একটা কালেকটিভ নাউন যেখানে এক পশলা বৃষ্টির কথা বলা বৃষ্টি। হচ্ছে। সিমিলারলি আমি যদি বলি ফ্যামিলি, পরিবার। করে দেখেন তো পরিবার হ্যাঁ একজনের হয়। হ্যাঁ 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 হ্যাঁ, না না, না, না। এটা এত হঠাৎ করে এক্সাইটেড হয়ে যান কেন, পরিবার সে জিনিসটাও একজনের হচ্ছে না, অনেকে মিলে হচ্ছে, তাহলে সেটাও একটা কালেকটিভ কালেকটিভ নাউন। নাউন। তার মানে এই জাতীয় নামগুলো কালেকটিভ নাউন। তার মানে আমরা যদি সামারাইজ করি, যে যে সকল নামটি শুনলে, যে সকল নাম শুনলে, নাম শুনলে মাথায় একটি দলের অস্তিত্ব চলে আসে, দলের অস্তিত্ব চলে আসে, চলে আসে, তাই কি হবে, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন তাই কালেকটিভ নাউন হয়। কালেকটিভ নাউন হয়, তাই তো, ক্লিয়ার। দলের জি, অস্তিত্ব স্যার। পাওয়া যায়। Okay.
এরপরে যদি যে আমরা বাকি রইলো কি ম্যাটেরিয়াল, আর এক্সাম্পল তো উপরে দিলামই, এক্সাম্পল উপরে যেগুলো লিখলাম সেগুলোই তো। এরপরে যদি জি, আসি ম্যাটেরিয়াল নাউন, মানে Material. বস্তুবাচক নাউন এগুলা, নাউন সব বস্তুবাচক, ম্যাটেরিয়াল। বস্তুবাচক নাউন। ম্যাটেরিয়াল হচ্ছে উপকরণ। ম্যাটেরিয়াল কথাটি দ্বারা আমরা সাধারণত ঠিক আছে। বোঝাই উপকরণের নাম। আপনি বলতে পারেন যে স্যার খুবই সহজ, উপকরণ যে কোনো কিছুর উপকরণকে বোঝাবে, which is absolutely fine, you are completely right, যে যে কোনো উপকরণকে বোঝানোর ক্ষেত্রে আমি ম্যাটেরিয়াল কথাটি ব্যবহার করে থাকি। জি কিন্তু স্যার এখন খেয়াল করে দেখেন তো, উপকরণ অনেক সময় আমাদের কাছে কনফিউশন হতে পারে যে উপকরণ নাকি এটা প্রোডাক্ট, সেটা আমরা কনফিউজড হয়ে যাই। যেমন যদি আপনি বলেন মিল্ক বা দুধ, গরুর দুধ যেটা আমরা খেয়ে থাকি, সেই দুধ কিন্তু আমরা সরাসরিও পান করি, আবার মাঝে মধ্যে পায়েস তৈরি করতে উপকরণ হিসেবে ব্যবহার করে থাকি, তাই না? জি স্যার এখন তো জি, স্যার। কনফিউশন হয়ে গেল যে এটা কি তাহলে ম্যাটেরিয়াল নাকি অন্য কিছু। সিমিলারলি আমরা যদি বলি পানি, সরাসরিও খেয়ে থাকি, আবার উৎপাদন প্রক্রিয়া মাঝে মধ্যে ব্যবহার করে থাকি, ম্যাটেরিয়াল জি, নাকি স্যার। অন্য কিছু। আবার অনেক সময় দেখা যায় ফার্নিচার, কাঠ, ম্যাটেরিয়াল নাকি অন্য কিছু, বা আপনি ফার্নিচার ম্যাটেরিয়াল নাকি কাঠ ম্যাটেরিয়াল, কনফিউশন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই কনফিউশনকে দূর করার জন্য একটা টেকনিক আছে, যে টেকনিকটা যদি আমরা একটু যাই, আসেন দেখি। আমি বলবো ম্যাটেরিয়াল নাউনকে পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। সেটা বোঝার আগে আমাকে যদি একটু বলেন যে 3 কেজি, 4 কেজি, 5 কেজি, এবং আমি যদি বলি 3, 4, 5, এই যে দুটো কথা আমি লিখলাম, এখানে কোনটা গণনা করছি কোনটা পরিমাপ করছি বলেন তো? স্যার উপরেরগুলো কেজি স্যার, আর কেজিগুলো উপরেরগুলো পরিমাপ করা যাবে। কেজি গুলো নিচেরগুলো হচ্ছে স্যার পরিমাপ, গণনা করা। তাই তো? জি স্যার। আর 1, 2, 3, 4 বলে এগুলোকে আমরা যেটা করি সেটা গণনা করা গণনা যায়। করা। এখন ইংরেজি ভাষায় একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে গণনাযোগ্য আর পরিমাপযোগ্য কমপ্লিটলি টু ডিফারেন্ট থিংস, একটা আরেকটার সাথে কখনোই মিলতে পারে না। আপনি যাকে গণনা করতে পারেন তাকে কখনোই পরিমাপ করতে পারেন না, যাকে পরিমাপ করতে পারেন তাকে কখনোই গণনা করতে পারেন না। গণনা করতে পারবে। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনকে কখনো গণনা করা যাবে না, পরিমাপ করা যায়। আমি যদি এটা একটু লিখে ফেলি যে ম্যাটেরিয়াল নাউনকে পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউনকে পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না যায় না। এখন এটাকে যদি আরো সহজ ভাবে বলতে যাই, আরো সহজ ভাষায় বলতে যাই, সেই সহজ ভাষাটা কি হয়? ম্যাটেরিয়াল নাউনকে বাজার থেকে পরিমাপক এককে কেনা হয়। পরিমাপক এককে কেমন? কেজি, টন, সের, লিটার, সেপ্টিক, এরকম জি, স্যার। ভরি, এরকম পরিমাপক এককে কেনা হয়। আমি যদি বলি এটাকে আরো সহজ করে যে ম্যাটেরিয়াল নাউনকে বাজার থেকে পরিমাপক এককে কেনা হয়, পরিমাপক এককে কেনা হয়, পরিমাপক এককে কেনা হয়।